হাদির মরদেহ নিয়ে সহযোদ্ধাদের শোক মিছিলের আয়োজন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। হাদির ইনসাফের লড়াই বন্ধের ষড়যন্ত্র দেশি বিদেশি পক্ষের, অভিযোগ ইনকিলাব মঞ্চের। জানাজায় অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন বানচাল ও দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল। রাতে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল। দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, জানালেন ডাক্তার জাহিদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। শহীদ ওসমান হাদির মরদেহ জন্মভূমির মাটি ছুঁয়ে ঠাঁই পেয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের ফ্লাইটে জাতীয় পতাকা জড়িয়ে তার কফিন এসে পৌঁছায় দেশে। আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। তার আগে হিমঘর থেকে সহযোদ্ধাদের সাথে মিছিল সহ তার মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। বিস্তারিত তানজিলা খান মিমের প্রতিবেদনে। পুরো দেশ ছিল অপেক্ষায়, শরীফ ওসমান হাদি ফিরবে। সেই হাদি ঠিকই ফিরলেন দেশে, কিন্তু প্রাণহীন হয়ে লাল সবুজের পতাকায় মুড়ে। বিকেল 5টা 48 সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করে হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট। বিমানবন্দরের সোডিয়াম আলো যেন এদিন ম্লান হয়ে পড়েছিল। ইনসাফ কায়েমের স্বপ্নে বিভোর তুর্কি যোদ্ধার নিথর দেহ যেন বেশ ভারবাহী হয়ে উঠেছিল। তাই টারমার্কে এসে দাঁড়াতেও যেন বেশ সময় লাগছিল উড়োজাহাজটির। বিমান থামার পর রাতের আধার ভেদ করে সিঁড়ি বেয়ে নেমে আসে রক্তাক্ত দ্রোহ ও বিপ্লব মোড়ানো কফিন, যেন বাংলাদেশের মধ্যেই আরেকটি মোড়ানো বাংলাদেশ। বিপ্লবের প্রতীককে গ্রহণ করতে সেখানে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের পক্ষের সহযোদ্ধা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। সঙ্গে ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যেন ওসমান হাদির জন্য আরও একবার এক মঞ্চে বাংলাদেশ। দীর্ঘদিনের সতীর্থরা অশ্রুসিক্ত হয়ে নির্বাক ভঙ্গিতে ছুঁয়ে দেখেন রক্তাক্ত বাংলাদেশের অকুতভয় বীরকে। এরপর ওসমান হাদির মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে গাড়িবহর যাত্রা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরের উদ্দেশ্যে। বিমানবন্দরের রানওয়ে হয়ে সেনানিবাসের ভেতর দিয়ে গাড়িবহর পৌঁছায় নির্দিষ্ট গন্তব্যে। শনিবার বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা। ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী এরপর তাকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। বিদ্রোহের জ্বলন্ত উদাহরণ হয়ে যে শরীফ ওসমান হাদিকে নতুন করে চিনেছে পৃথিবী, সে কি জানত মৃত্যুর পর বিদ্রোহী কবির পাশেই ঠাঁই হবে তার? তানজিলা খান মিম, এখন ঢাকা। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে হাদির রক্তের বদলা কিভাবে নেওয়া হবে জানাজার আগে তার বিবৃতি উপস্থাপন করবে ইনকিলাব মঞ্চ। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এসব কথা জানান মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ভিডিও বার্তায় আরও বলেন, হাদির ইনসাফের লড়াই বন্ধ করতে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি পক্ষ। আপনারা দেখেছেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বেশ কিছু কুচক্রী মহল তারা পুরো দেশব্যাপী ষড়যন্ত্র করার চেষ্টা করছে, স্যাবোটেজ করছে, এবং একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তারা চেষ্টা করছে বাংলাদেশের জনগণের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাকে যাতে কোনোভাবেই প্রতিষ্ঠা হতে না দেয়া যায়। দুপুর 2টা বাজে শহীদ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে, বাংলাদেশের স্বাধীনতাকামী জনতাকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ওসমান হাদির মরদেহ। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাজা এবং মরদেহ দাফনের স্থান সবকিছুই
এরই মধ্যে ঠিক হয়েছে, তবে নতুন কোনো তথ্য আছে কিনা আর হিমঘর থেকে মরদেহ কখন বের করা হবে বিস্তারিত জানাবেন। শাহাব, লাল সবুজের পতাকায় মোড়ানো এক টুকরো বাংলাদেশকে গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয় এবং হাজারো লক্ষ কোটি মানুষের ভালোবাসায় আচ্ছাদিত হয়ে কিন্তু এই আমার পিছনে যে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর রয়েছে সেখানেই শরীফ ওসমান হাদিকে রাখা হয়েছে। শরীফ ওসমান হাদির জানাজার স্থান এবং তার দাফনের স্থান ঠিক করা হয়েছে। জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ পাশে এবং সেই সঙ্গে কবি নজরুল ইসলামের পাশে কিন্তু তাকে সমাহিত করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যদি জানাতে চাই যে এই হৃদরোগ ইনস্টিটিউটের পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি সমন্বয়, যৌথ বাহিনীর সমন্বয়ে কিন্তু পুরো এলাকাটি নিরাপত্তা বেষ্টনের আওতায় নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি, এখান থেকে 12টা থেকে 1টা নাগাদ এই যে গাড়িটি এখানে রাখা হয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়ি, সেই গাড়িতে করে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ যখন এই এলাকাটি দিয়ে নিয়ে যাওয়া হবে, পুরো জায়গাটি এখান থেকে সংসদ ভবন পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু নিবিড় নিরাপত্তা বেষ্টনের আওতায় থাকবে। এবং যদি বলতে চাই যে সকল নিরাপত্তার সড়কের যে নিরাপত্তা এবং শৃঙ্খলা সেটিও ট্রাফিক পুলিশের মাধ্যমে ঠিক করে রাখা হবে বলে কিন্তু এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই, যেহেতু হৃদরোগ ইনস্টিটিউটে অন্যান্য রোগীরাও রয়েছে, সে অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য কিন্তু বহির্বিভাগের একটি অংশ এখন পর্যন্ত পুরো নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াত যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজার স্থান, সেই স্থানটিও কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং যে পথ দিয়ে মূলত শরীফ ওসমান হাদিকে 12টার পরে অর্থাৎ 1টা নাগাদ এখান থেকে যখন নিয়ে যাওয়া হবে সেই জায়গাটি পুরোটাই প্রস্তুত করা হয়েছে এবং সেখানকার যে নিরাপত্তা বেষ্টনী প্রবেশদ্বার সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে যদি জানাতে চাই যে আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি যে 12:30 থেকে 1টার মধ্যেই শহীদ শরীফ ওসমান হাদিকে এই হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করে নেওয়া হবে এবং তারপর লাখো মানুষের উপস্থিতিতেই শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সাহাব, এই ছিল হৃদরোগ ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শহীদ শরীফ ওসমান হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং তার নিরাপত্তা ও জানাজার সময় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ। বিপ্লবী হাদির মৃত্যুতে উত্তাল সমগ্র বাংলাদেশ। জুমা নামাজের পর প্রতিবাদ বিক্ষোভ জনসমুদ্রে পরিণত শাহবাগ। হাদির অসম্পূর্ণ বিপ্লবকে পরিপূর্ণ রূপ দিতে রাজপথে অবস্থান নেওয়ার কথা জানায় তার সহযোদ্ধারা। হত্যার বিচার নিশ্চিত করেই ঘরে ফেরার কথা জানান তারা। বিস্তারিত মুজাহিদ শুভর প্রতিবেদনে। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে শহীদ ওসমান হাদি বিপ্লবের যে চাষাবাদ করেছে, শাহবাগে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে অব্যাহত স্লোগান তারই জানান দিচ্ছে। হাদির শোককে শক্তিতে রূপ দিতে বৃহস্পতিবার রাত থেকে বিরতিহীন বিক্ষোভ চলছে শাহবাগে। হাদির জীবন থেমে গেলেও দ্বিগুণ আগুন জ্বালিয়ে গেছে সতীর্থ বিপ্লবীদের বুকে। রাত পোহালেও থামেনি স্লোগান, ফাঁকা হয়নি শাহবাগ। তবে জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে বের হওয়া খণ্ড খণ্ড মিছিল যুক্ত হয়ে ঢল নামে শাহবাগে। হাদির কণ্ঠে উচ্চারিত চেনা স্লোগান ধরে মিছিল আসে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও। বিক্ষোভ সমাবেশে হাদির বিপ্লব সমুন্নত রাখতে বক্তব্য রাখে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতারা। সবার কণ্ঠে ছিল ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার আহ্বান। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একটি করে হাদি জন্ম হয়েছে। সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সূর্য উদিত হবে। বক্তব্য রাখেন ডাকসু নেতারাও। বিচার নিশ্চিতের পরেই ঘরে ফেরার কথা জানান তারা। বাংলাদেশের আধিপত্যবাদ চলবে না।
হাদিকে যারা শহীদ করেছে সেই দিল্লির দালালদেরকে সমূলক পালন করা হবে। বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি হবে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ বিক্ষুব্ধ একটি সমাবেশ, যে সমাবেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ সহ লীগের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস এবং অবস্থান জানান দেব ইনশাআল্লাহ। শুক্রবার বিকেলে হাদিকে হত্যার প্রতিবাদে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয় আর বায়তুল মোকাররমে আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। তারা নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে ভারতের জড়িত রয়েছে। অযাচিত সহিংসতার আশঙ্কা এড়াতে বাদ জুমার পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে, তবে গণমাধ্যমের ওপর কোনো সহিংসতার ঘটনা ঘটলে ঢাল হয়ে দাঁড়াবে এনসিপি। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। বৃহস্পতিবার হাদির মারা যাবার খবর পাবার পর থেকেই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় এখনও বিক্ষোভ অব্যাহত আছে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সংঘটিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে ফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। ফোন আলাপে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। সংকটময় সময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা মূলত স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এ সময় সম্পাদকদের ব্যক্তিগত নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে এ আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানি ছড়িয়ে এমন নাশকতার পরিবেশ তৈরি করছে। তিনি আরও বলেন, সাধারণ জনগণ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উদীচীর জন্ম। কোনো ষড়যন্ত্র করে এই সংগঠনকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। যে তারা যখন এই ঘোষণাটা পেল যে ছায়ানট ভবন যখন পুড়িয়ে দিল, ডেইলি স্টার পুড়িয়ে দিল, এখন তারা ঘোষণা দিয়েছে যে উদীচী অফিস পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, তাহলে অবশ্যই সরকারেরই দায়িত্ব ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। যদি পদত্যাগ না করে দুর্বার আন্দোলন আমরা রচনা করব সারা দেশের মেহনতি মানুষকে সাথে নিয়ে। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে কিছু উচ্ছৃঙ্খল মানুষ। মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ধরনের হামলার ঘটনা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র। শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ অবস্থায় দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, সকল অপশক্তিকে রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবেই। দেশবিরোধী শক্তির কর্মকাণ্ড ফ্যাসিবাদের নতুন সংস্করণ মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, সরকারের নাকের ডগার ওপর দিয়ে এসব অপকর্ম চালাচ্ছে তারা। অন্যতম সাহসী ব্যক্তিত্ব, বরেণ্য দেশবরেণ্য সাংবাদিক
জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে। এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। লন্ডন থেকে দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করার পর শুক্রবার হাতে পেলেন তিনি। শুক্রবার বিএনপির পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে 25 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 12:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, ক্রমান্বয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে তিনি এখনও আইসিইউতে আছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। 36 বছরের ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার বের হয়নি ডেইলি স্টারের কাগুজে সংস্করণ, বন্ধ অনলাইনও। আর পত্রিকা প্রকাশ করতে না পারা ও অনলাইন পোর্টাল বন্ধ থাকায় পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রথম আলো কর্তৃপক্ষ। হাদি হত্যার বিচার এবং এ ধরনের ধ্বংসযজ্ঞ এ সরকারের নীরবতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন সুশীল সমাজ। বিস্তারিত প্রতিবেদনে। আগুনে শুধু অফিস নয়, পুড়েছে বহুদিনের অর্জন। দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি ছিল যেসব পুরস্কার, ছবি, সংবাদ, বই সবই ভস্মীভূত হয়েছে এক রাতেই। স্বপ্ন হয়েছে ধূলিসাৎ, আবার কবে ঘুরে দাঁড়ানো সম্ভব তাও জানা নেই। এ এক অলীক অনিশ্চয়তায় ডুবেছে দেশের শীর্ষ জাতীয় 2টি পত্রিকা। শুক্রবার সকালে অফিসে এসে কান্নায় ভেঙে পড়েন প্রথম আলো আর ডেইলি স্টারের কর্মকর্তারা। ডেইলি স্টারে পুড়েছে ক্যামেরা, লেন্স, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ক্যান্টিন থেকে নিউজ রুম, লুটপাট হয়েছে সর্বত্র। প্রথম আলোতে কিছুই অবশিষ্ট নেই। ক্যান্টিনের ড্রয়ার ভাঙছে, ভাঙে ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। তারপর আমাদের আইসক্রিমের ফ্রিজ ছিল, ওগুলা ভাঙচুর করছে, প্লেট বাড়ি ভাঙচুর করছে। এই তেরাতলা বিল্ডিংয়ের যে ক্ষতি, ডেইলি স্টারের যে 34 বছরের আর্কাইভ, সব কিছু তারা ধ্বংস করে ফেলেছে। এবং এইটা এক ধরনের লুটপাট যেভাবে করেছে, লুটপাট আগুন ধরাইছে, ক্ষোভের প্রকাশ হইতে পারে। আমাদের পত্রিকা এমন কোনো ভূমিকা পালন করে না। হামলার পর মধ্যরাত থেকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিছি, কিন্তু সিচুয়েশনটা অলরেডি সাডেন এমন পর্যায়ে গেছে, আমরা কিন্তু সকলেই, কমিশনার, আইজিপি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলেই সারা রাতেই আমরা ফোর্সকে মোবিলাইজ করছি এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ব্যবস্থা নিছি। আমরা যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে মানবাধিকার কর্মীরা হাদি হত্যার বিচার ও সকল গণমাধ্যমকে এক কাতারে আসার আহ্বান জানান। সারা রাত কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা এই পরিকল্পিত হামলাগুলোতে অংশ নিয়েছেন। আমরা এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ে রাস্তায় নেমে
ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে, তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখন তারা সংগতি জানাবে এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতিবিলম্বে, সেটার জন্য তাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই। নুরুল কবির নিউজের সাংবাদিক, আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে আওয়ামী লীগ বলা হয়েছে। এটা এইরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, যেখানে নির্বাচন, বিচার, সংস্কার সবকিছু চলবে। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। নয়া বন্দোবস্তে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার কথা উঠে এসেছে বারবার। প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রথম সারির দৈনিকের ওপর এমন অতর্কিত হামলা প্রমাণ করে এখনও নিরাপত্তা ঝুঁকিতেই রয়েছেন গণমাধ্যম কর্মীরা। নেই আসছে দিনেরও নিশ্চয়তা। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা। শীত মৌসুম শুরু হতেই জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আখের গুড়ের হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে নিজেদের উৎপাদিত আখ জাল দিয়ে তৈরি করা হয় তাজা গুড়, আর সেই গুড় নিয়ে ভোর থেকেই হাটে হাজির হচ্ছেন চাষিরা। বিস্তারিত জানাতে জেলার কানসাট গুড়ের হাট থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, শুভ সকাল আপনাকে। হাটে আখের গুড়ের চাহিদা কেমন দেখছেন জানাবেন, আর সেই সঙ্গে আরেকটু জানাবেন দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। লাইবা, শুভ সকাল আপনাকে। আমের রাজ্য এই চাঁপাইনবাবগঞ্জ আমের রাজ্য হলেও এবছর কিন্তু আখ চাষে ব্যাপক সাড়া ফেলেছেন এখানকার চাষিরা। তারই একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। এটি কানসাট আমবাজার, তবে এখন এটি আর আমবাজার নয়, এটি এখন গুড়ের হাট। একদম ফজরের আজানের পর থেকে এখানে গুড়ের বেচাকেনা শুরু হয়। এখানকার যতগুলো উপজেলা আছে সবগুলো থেকে এখানে মূলত এই গুড় নিয়ে আসেন চাষিরা বলছেন এবছর আসলে গুড়ের দাম ভালো, তবে আরেকটু দাম বেশি হলে তারা বেশি লাভবান হতেন। আমরা সকাল থেকে অবস্থান করছি এই গুড়ের হাটে। এখানে এক মন গুড় বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়। তবে এখানকার যে আখ চাষিরা আছেন তারা বলছেন এবছর আসলে গুড়ের দাম কিছুটা কম, আরেকটু দামটা বেশি হলে তারা আসলে আরও বেশি লাভবান হতো। আমরা এখানে এসে চাষিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি 1 বিঘা জমিতে আসলে প্রায় 20 মন গুড় উৎপাদন হয়ে থাকে। এই 20 মন গুড় এখানে তারা বিক্রি করেন, এতে তারা লাভবান হচ্ছেন। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে শুধু এই জমিগুলোতে আখ চাষ হয় না, সাথী ফসল হিসাবে এখানে রসুন, পেঁয়াজও তারা চাষ করেন। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলছিলাম। কৃষি বিভাগ জানিয়েছেন এবছর প্রায় 150 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এখানকার আখ চাষ হয়েছে, এই আখগুলো মূলত গুড় উৎপাদন করে এই বাজারে বিক্রি করছেন এখানকার চাষিরা। তো এই ছিল লাইবা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট গুড়ের হাট থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জের কানসাট গুড়ের হাট থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ। ধামরাইয়ের গোলাঘরে উঠছে সোনালী আমন ধান। বাম্পার ফলনে খুশির জোয়ার বইছে কৃষকের ঘরে ঘরে। তবে ধান কাটার শ্রমিক সংকটে সেই আনন্দে যেন ভর করেছে দুশ্চিন্তার ছায়া। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। মাঠে মাঠে সোনালী ধানের ঢেউ, বাতাসে পাকা ধানের মিষ্টি গন্ধ। কৃষকরা ব্যস্ত কষ্টে ফলানো ধান কাটতে। কৃষকের ঘাম যেন মিশছে মাটির সুবাসে। এবছর আমনের ভালো ফলনে হাসি কৃষকের মুখে। তবে এই আনন্দের মাঝেই ধান কাটার শ্রমিক সংকটে কৃষকের চেহারায় চিন্তার ভাঁজ। ধান পাকার পরও ফসল কাটতে পারছেন না অনেকেই। বেশি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। দিন মজুরি পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও হয়তো 800 থেকে 1000 টাকা হাজিরা। কামদামে পোষায় না, তাই কাজ করি নিজেরাই। ধামরাইয়ের কৃষকরা এবছর বিআর 49, বিআর 32, বিআর 7, বিআর 17, বিআর 34, জিরা বাদাম সহ বিভিন্ন হাইব্রিড ও উন্নত জাতের ধানের চাষ করেছেন। তবে শ্রমিক সংকটের পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচে পড়েছে বাড়তি চাপ। খেতে যে খরচ হয়েছে, খরচের টাকা উঠবো না। 20 সারের দামটা যদি কমাই দেয় তাহলে আমরা কৃষকরা খুব খুশি। ধানের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যাশার চেয়ে ভালো ফলন হয়েছে এবার।
কৃষকরা অনুকূল পরিবেশ পেয়ে আমন ধানের আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৫৬০ হেক্টর, কিন্তু আমরা এবছর দেখেছি যে আমাদের প্রায় ১০,০০০ হেক্টরের মতো আমন ধানের উৎপাদন আবাদ হয়েছে এবং সফলভাবে কৃষকরা আমন ধান ঘরে তুলতে পারছে। ধামরাই উপজেলায় এবছর আমনের আবাদ হয়েছে ১০,০০০ হেক্টর জমিতে। এখন সাভার। পাবনায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। সরিষা ক্ষেতে মৌবাক্স বসানোর পর সেখানে উৎপাদিত হচ্ছে উন্নত মানের মধু। কৃষকরা বলছেন, জমিতে মৌবাক্সের কারণে ফুলে পরাগায়ন বাড়ছে, এতে আগের চেয়ে বেড়েছে ফসলের ফলনও। সোহাগ মল্লিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। দিগন্ত জোড়া হলুদ রঙে ঢাকা সরিষা ক্ষেত, এমন দৃশ্য পাবনার সদর, আটঘরিয়া ও চাটমোহর চলনবিল এলাকায়। সরিষা ক্ষেতের আইলে সারি সারি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। সরিষা ফুলের মধু জেলার অন্যতম অর্থকরী পণ্য। দেশের চাহিদা মিটিয়ে এই মধু যাচ্ছে বিদেশে। প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। কৃষকরা বলছেন, সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপনের কারণে ফুলে পরাগায়ন বাড়ছে, এর ফলে আগের তুলনায় ফসলের ফলনও বেড়েছে। গুণগত মান ভালো হওয়ায় ক্ষেত থেকেই মধু কিনে নিচ্ছেন অনেক ক্রেতা। মৌমাছি আপনার ফুলে গেলে পরে এক ফুলিতে আর এক ফুলে যাচ্ছে, মৌমাছির রেণু ছাড়ালে পরে আপনার দেখা যাচ্ছে ফুলি ফলন বেশি হয়। মধুর ব্যাপক চাহিদা, ধরেন আমরা দিতেই পারি না, আমার অনলাইন লাগানো আমার জায়গা থেকে সেল হয়ে যায়। উপকার মানে সর্ষার মধু তো এমনি খুব সুন্দর মধু, ১ নাম্বার মধু হয়। তারপরে মনে করেন যে সর্ষাটা ভালো হয় আর কি, মানে ক্ষেত যা আগে যা হয়তো এই মনে করেন যে মধু যখন হচ্ছে বুল্লা যখন বসে না, তখন ক্ষেতটা মনে করেন যে একটু বৃদ্ধি হয় আর কি। সরিষা ফুল থেকে মধু উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরিষার উৎপাদন বৃদ্ধিতে এই মৌবক্স স্থাপন করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক পর্যায়ে যেন মৌয়ালদের সহায়তা করে, এই বিষয়টা আমরা বলে যাচ্ছি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে মৌসুমে জেলায় প্রায় ৪৯,০৪২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১০ টন। শামসুল আরেফিন, এখন। বেনাপোল বন্দরে ২ মাস ধরে আটকে আছে শত কোটি টাকার ১.৫ শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতায় এই অবস্থা তৈরি হয়েছে। এদিকে আটকে থাকা সুপারির ট্রাকে প্রতিদিন ২,০০০ টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, তাদের হাতে কাগজ পৌঁছালে দ্রুত ছাড় করা হচ্ছে। রিপন হোসেনের প্রতিবেদন এবং ছবি তুলেছেন এনামুল হক। বেনাপোল বন্দর দিয়ে বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রপ্তানি হয় ভারতে। তবে গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর রপ্তানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা ও শর্ত। এতে রপ্তানির পরিমাণ নেমে এসেছে ৩০%। সীমান্তের ওপারে মান পরীক্ষায় ধীরগতি সহ কৃত্রিম সমস্যা তৈরিতে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ২ মাস বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে ১.৫ শতাধিক রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক, যেখানে প্রতিদিন ২,০০০ টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, আর দীর্ঘদিন বন্দরে আটকে থেকে নানা সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক চালকদের। মালটা টেস্টে পাঠানোর পরে ওদের দিল্লি থেকে টেস্ট হয়ে আসতে ১০ দিন ১৫ দিন সময় লাগে। ইন্ডিয়ায় যোগাযোগ করে আমাদের বলছে যে নিবে, আজকে নিবে, কালকে নিবে, বলতে বলতে ১ মাস ওভার হয়ে গেল, এখন পর্যন্ত নিচ্ছে না। রানিংয়ে চললে একটু সুবিধা হয়, ভালো ইনকাম, যা রানিং খরচ করি। বসে থাকলে ইনকাম যেটা ওটা বান্দার, ওটা সংসার চালাতে অনেক কষ্ট হয়। মাল নষ্ট হয়ে যাবে, গাড়ির টায়ার নষ্ট হয়ে যাবে, গাড়ির সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা, মালিক পক্ষ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। ভারতের পেট্রাপোল বন্দরে পরীক্ষণ সহ নানা কারণ দেখিয়ে পণ্য নিতে দেরি হচ্ছে, তবে দ্রুত এসব পণ্য খালাসের চেষ্টা চলছে বলে জানান রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। আমাদের তো বললো যা মাত্রই আনলোড হয়ে যাবে, আমাদের তো আর বলে নাই যে ১ মাস ১.৫ মাস থাকা লাগবে। এখানে আইসে দেখতেছি আমার আরো অনেক আগে ১০ দিন ১২ দিন আগের গাড়ি রয়েছে। সুপারির গাড়িগুলো দীর্ঘদিন আটকা পড়ে থাকার কারণে একদিকে যেমন আমাদের রপ্তানি বাণিজ্যে আমাদের ঘাটতির সম্মুখীন হচ্ছি, অন্যদিকে এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে প্রতিদিন এক একটি ট্রাকের ড্যামারেজ ২,০০০ টাকা। এদিকে যেসব সুপারির ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে তার কাগজ হাতে পেলে দ্রুত ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষায়নের কারণে সুপারির গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা। তবে রপ্তানি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে অবগত নই। 25 জুলাই থেকে এই অক্টোবর মাস পর্যন্ত আমাদের এই বন্দর দিয়ে প্রায় 10,650 মেট্রিক টন সুপারি আমাদের ভারতে রপ্তানি হয়েছে। যদি কোনো ট্রাক এসে থাকে আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি না, আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে নিই। ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, আসবাবপত্র, ফলের জুস সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পণ্য সড়কপথে রপ্তানি বন্ধ রয়েছে। এখন যশোর। মানিকগঞ্জের সিংগাইরে 4 কিলোমিটারের একটি সড়ক 1.5 বছরের বেশি সময় ধরে পড়ে আছে অবহেলায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি সংস্কার, কার্যত অচল আছে পুরো প্রকল্প। কাজের মান নিয়ে ওঠা অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। আসাদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। মানিকগঞ্জের সিংগার উপজেলার জামশা ইউনিয়নের বাঙ্গালা থেকে মাটিকাটা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এই সড়ক। খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। এই বেহাল পরিস্থিতি কাটাতে 2023-24 অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় কাজ নেয় এলজিইডি। 2023 সালের নভেম্বরে 3 কোটি 13 লাখ টাকায় কাজটি পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলী। চুক্তি অনুযায়ী 2024 সালের এপ্রিলেই কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরুর পরপরই সড়কের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলে 1.5 বছরেরও বেশি সময় বন্ধ সংস্কার। এর চরম মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে আসলে এই কাপড় আর পরের দিন পরা যায় না, মানে এত ধুলাবালি। মাটিকাটা থেকে বাঙ্গালা পর্যন্ত রাস্তা যাওয়াই যায় না, এখানে ভাঙ্গা রাস্তার জন্য গাড়িরও সমস্যা, ভেড়ারেরও সমস্যা হয়। আমাদের চলাচল করা খুবই কষ্টদায়ক। এই রাস্তা খুবই ডেঞ্জারাস, খারাপ। ভালো একজন মানুষ গেলে অসুস্থ হয়ে পড়ে, আর রুগী তো নেওয়া যায় না এই রাস্তাতে। সরকারের কাছে এটা আবেদন জানাই, এই রাস্তাটা যেন দ্রুতভাবে সংস্কার করা হয়। কাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র 26% কাজ সম্পূর্ণ করে তুলে নিয়েছে 80 লাখ টাকা। তবে ঠিকাদার ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, দ্রুতই সড়ক সংস্কারের কাজ আবার শুরু হবে। পুরানা ইট সহ 15-20 বছর আগের ইট সহ ভেঙে আমরা নতুন ইটে দিয়ে যখনই করি, এটা বাধা আসছিল, বাধাটা এখন মোটামুটি শেষ। আমরা অল্প কিছুদিনের মধ্যে কাজটা আরম্ভ করে 1 মাসের মধ্যে আমরা ওটা সম্পূর্ণ করে দেব। কাজ বাস্তবায়নকালে স্থানীয়ভাবে কিছু অভিযোগ আসে, আমরা সেটা যাচাই করি এবং আমরা এটা বিবেচনা নিয়ে বর্তমানে সকল ধরনের বিষয় নিষ্পত্তি হয়েছে। ঠিকাদার আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন এবং দ্রুততম সময়ে আমরা এটাকে জনসাধারণের ব্যবহার উপযোগী করে দেব। হাজার হাজার মানুষের নিত্যদিনের দুর্ভোগ বিবেচনা করে অবিলম্বে সড়ক সংস্কার করে তা ব্যবহারের উপযোগী করার দাবি এলাকাবাসী। আসাদুজ্জামান, এখন মানিকগঞ্জ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত বিক্ষোভ ও গায়েবানা জানাজায় অংশ নেন নানান শ্রেণী পেশার শত শত মানুষ। বক্তারা ন্যায় বিচারের জোর দাবি জানান। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফুল ইসলাম চৌধুরী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজার আয়োজন করেন যুক্তরাজ্য প্রবাসীরা। শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইনকিলাব মঞ্চকে আমরা আরো বেগবান গতিতে এগিয়ে নিয়ে গিয়ে শহীদ ওসমান হাদির স্বপ্নকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। সাংস্কৃতিক আধিপত্যবাদ সেটা চলমান আছে, এটার বিরুদ্ধে সংগ্রাম তুলেছিলেন এই যে শহীদ ওসমান বিন হাদি, এই জন্য ওনাকে টার্গেট করে খুন করা হয়েছে। আধিপত্য বিরোধী ঐক্যের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে শত শত প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী প্রাণ। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে হাদির অবদান স্মরণ করে হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির জোর দাবি জানান প্রবাসীরা। পাশাপাশি আইন হাতে তুলে না নিয়ে সবাইকে এই মুহূর্তে ধৈর্য ধরার আহ্বানও জানানো হয় সমাবেশ থেকে। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর যেভাবে হামলা হয়েছে, এটার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। দেখেন, এই ধরনের জাতীয় ক্রুশাল সময়ে কিছু লোক আছে এইটার অপব্যবহার করার চেষ্টা করে। আমাদের শহীদ হাদির শিক্ষা অনুযায়ী
আমরা কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নিব না। বিক্ষোভ সমাবেশ শেষে গায়বানা জানাজার নামাজ পড়ান ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম আব্দুল কাইয়ুম। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। হাদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সমাবেশে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। রাশিয়ার সঙ্গে সংঘাত বাড়াতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। এ কারণে ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপের কোষাগারে থাকা জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের অনুমতি দেয়নি ইইউ। ব্রাসেলসে ইউরোপীয় নেতারা জব্দ করা রুশ সম্পদ ছাড়াই নিজেদের কোষাগার থেকে ইউক্রেনকে $135 বিলিয়ন ঋণ দিতে সক্ষম হয়। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দফায় দফায় আলোচনার টেবিলে কিয়েভ ও এর ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যে প্রতিনিধি পাঠিয়ে কিয়েভ ও মস্কোকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বৈঠকও সেরেছে ওয়াশিংটন। এ সপ্তাহেও আরেক দফা বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এত কিছুর মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কিয়েভ ও ক্রেমলিন। এ কারণে মস্কোর সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে ও যুদ্ধবিধ্বস্ত কিয়েভের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে অর্থের সংস্থানে বারবার ইউরোপের দ্বারস্থ হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি রাখেন ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ সম্পদ ইউক্রেন যুদ্ধ পরিচালনায় ব্যবহারের। মিত্র দেশের চাওয়া পূরণে কয়েক মাস ধরে একের পর এক বৈঠকে বসেন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। কিন্তু সব দেশ ঐক্যমত্যে না পৌঁছানোয় জব্দ করা রুশ সম্পদ ছাড়াই কিয়েভকে $105 বিলিয়ন সুদমুক্ত ঋণ দিতে ঐক্যমত্যে পৌঁছায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আগামী 2 বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যয় করা হবে এই অর্থ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিয়েভবাসীর মধ্যে। অনেকে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভিন্ন মতও দেন অনেক ইউক্রেনীয়। Віддати кошти заморожені Росією, це буде якби і для Росії як тригер якийсь. Якщо це їхні кошти, і їм легше з ними розставатись, ніж з коштами. তবে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের পক্ষেও সাফাই গাচ্ছেন অনেকে। Не всі ж там не всі згодні з цією позицією. Можливо, вони бояться, що якщо російські активи будуть всі передані, скажімо так, на українські потреби. 2022 সালে ইউক্রেনীয় ভূখণ্ডে আক্রমণের পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় $339.3 বিলিয়ন জব্দ করেছে। এর সিংহভাগই রয়েছে বেলজিয়ামের কোষাগারে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। প্রাপ্য সম্মান পেলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া মস্কো ইউরোপের অন্যান্য দেশের ওপর আক্রমণের পরিকল্পনা করছে এমন ধারণাকে ননসেন্স বলে মন্তব্য করেছেন পুতিন। বছরের শেষ ব্রিফিংয়ে বিবিসি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, যদি পশ্চিমা বিশ্ব রাশিয়াকে যথাযথ সম্মান দেয় তাহলে আর কোনো অভিযান হবে না। রাশিয়া যেমন সম্মান করার চেষ্টা করছে তেমন সম্মান তারাও পেলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া। এর আগে এই মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছে না, তবে ইউরোপীয়রা চাইলে তারা এখনই প্রস্তুত। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শহীদ হাদির মরদেহ নিয়ে সহযোদ্ধাদের শোক মিছিলের আয়োজন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় জানাজা। হাদির ইনসাফের লড়াই বন্ধের ষড়যন্ত্র দেশি বিদেশি পক্ষের অভিযোগ ইনকিলাব মঞ্চের। জানাজায় অংশ নেওয়ার আহ্বান। নির্বাচন বানচাল ও দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল। রাতে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল। এবং দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল জানালেন ডাক্তার জাহিদ।
আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।